থার্মোডাইনামিক্স আমরা অ্যাপ থেকে দেখে নেব, যে যে টপিকগুলো পড়েছি বলে দিচ্ছি। থার্মোডাইনামিক্স তোমরা দেখতে পাচ্ছ তো? আমরা অ্যাপ থেকে যেগুলো পড়েছি সেগুলো হচ্ছে সিস্টেমস, সারাউন্ডিং। সিস্টেম সারাউন্ডিং এর মধ্যে এদের দুজনকে আলাদা করে রাখে বাউন্ডারি। এই টোটালটাকে মিলিয়ে বলা হয় ইউনিভার্স। এগুলো পড়ছি। সিস্টেমস কত রকমের হয়? 3 রকমের হয়। এটা হচ্ছে ওপেন, ক্লোজ, আইসোলেটেড। প্রত্যেকটার এক্সাম্পল আমরা পড়েছি। প্রত্যেকটার ভেতরে কি ওর মধ্যে মেকানিজম আছে, যে সিস্টেম সারাউন্ডিং এর মধ্যে কারা এক্সচেঞ্জ হতে পারে, এগুলো সব পড়েছি। ওপেন সিস্টেম, ক্লোজ সিস্টেম, আইসোলেটেড সিস্টেম। তারপরে আমরা পড়ে গেছি ডাইরেক্ট ফাংশনস পড়েছি। ফাংশন দু রকমের পড়েছে, একটা পাথ ফাংশন, একটা হচ্ছে স্টেট ফাংশন। প্রত্যেকের এক্সাম্পল আমরা পড়েছি। একটা হচ্ছে পাথ ফাংশন, আর হচ্ছে স্টেট ফাংশন। এগুলো আমরা পড়েছি, ঠিক আছে? এখন আমরা যেটা করব সেটা হচ্ছে প্রপার্টিজ, এক্সটেন্সিভ এন্ড ইন্টেন্সিভ। আর এই যে ফাংশন, এগুলো পড়তে গিয়ে আমরা অনেকগুলো থার্মোডাইনামিক্স টার্মস পড়েছি। সেটা হচ্ছে ইন্টারনাল এনার্জি, এনথালপি, এনট্রপি, গিভস ফ্রি এনার্জি। এই চারটে মেইন জিনিস পড়েছি। এবার এক্সটেন্সিভ, ইন্টেন্সিভ, এগুলো সব স্টেট ফাংশনস। যেগুলো ক্যাপিটাল লেখা হয় সেগুলো সব স্টেট ফাংশন। আর পাথ ফাংশন দুটো পড়েছি, একটা ওয়ার্ক, একটা হচ্ছে হিট। এই দুটো জিনিস মাথায় রাখো, ওয়ার্ক এন্ড হিট। এই দুটো হচ্ছে পাথ ফাংশনস, ঠিক আছে? ওয়ার্ক এন্ড হিট। এক্সটেন্সিভ, ইন্টেন্সিভ প্রপার্টি কি? যে সমস্ত প্রপার্টি মাস আর ভলিউমের সাথে ডিপেন্ডেন্ট। মানে মাস যদি বেশি হয় তাহলে ওই প্রপার্টি ম্যাগনিটিউড বেড়ে যাবে, মাস কমে গেলে ম্যাগনিটিউড কমে যাবে, সেটা এক্সটেন্সিভ। আর ইন্টেন্সিভ যেটা মাস বা ভলিউমের উপর ডিপেন্ড করে না, সেটা ইন্টেন্সিভ। এক্সটেন্সিভ একটা এক্সাম্পল দেওয়া যায়, ধরো এনার্জি, ইন্টারনাল এনার্জি। সাপোজ দুটো অবজেক্ট রাখা আছে, এরকম একটা অবজেক্ট রাখা আছে, এরকম একটা অবজেক্ট রাখা আছে। এই দুটোকে আমি বার্ন করছি, হিট জেনারেট হচ্ছে। কেউ বলতে পারবে কোথায় হিট বেশি জেনারেট হবে? লেফট আর রাইট? কোথায় হিট বেশি পরিমাণে জেনারেট হবে? রাইট। এই দুটো অবজেক্ট আছে। এখান থেকে আরেকবার দেখে নিচ্ছি। দুটো অবজেক্ট এরকম, এই দুটো অবজেক্ট আছে। একেও বার্ন করছি, একেও বার্ন করছি। কাকে হিট করলে বেশি, মানে কাকে বার্ন করলে বেশি হিট জেনারেট হবে? কারণ এর মাস বেশি আছে, এর ভেতরে মাস ভলিউম সব বেশি রয়েছে, তাই জন্য একে হিট করলে বেশি জেনারেট করবে এনার্জি। তাহলে এটা কি মাসের উপর ডিপেন্ড করছে? তো তাহলে এনার্জি যেটা আছে সেটা এক্সটেন্সিভ প্রপার্টির আন্ডারে পড়লো। এনার্জি এক্সটেন্সিভ প্রপার্টির আন্ডারে পড়লো। এনার্জির পরে হচ্ছে এনথালপি। এনথালপিও এনার্জি রিলেটেড টার্ম, কারণ আগের দিন আমরা পড়েছি, অ্যাপে দেখবে এই এনথালপি হচ্ছে E প্লাস পিভি। মানে এনার্জি যেটা ইন্টারনাল এনার্জি, তার সাথে যদি আমি প্রেসার ভলিউম ওয়ার্ক করি তাহলে যেটা দাঁড়ায় সেটাকে বলা হয় এনথালপি। এর एग्जांपल দিয়ে বোঝানো যাক। এই যে কাপড়টা দেখতে পাচ্ছ, এটাকে যদি আমি নরমালি হিট করি, মানে বার্ন করি, একটা হিট জেনারেট করবে। এটাকে মুড়িয়ে নিলাম, মুড়িয়ে নিয়ে যদি বার্ন করি, আলাদা হিট জেনারেট করবে না একই পরিমাণে হিট জেনারেট করবে? একই হিট জেনারেট করবে। তাহলে এদের ভেতরে ইন্টারনাল এনার্জি সেম, আমি যেই স্টেটেই এদেরকে রাখি না কেন। কিন্তু দেখো নরমালি একটা এরকম ভাবে যাকে রেখেছি, এটা কাগজ নিলে বেশি ভালো হবে। এই কাগজ আছে এটা, ঠিক আছে? এইবার এটাকে আমি না মুড়িয়ে দিলাম, এরকম মুড়িয়ে দিলাম। এর ইন্টারনাল এনার্জি কিন্তু চেঞ্জ হলো না, কারণ মোড়ানো অবস্থায় একে বার্ন করলে যে হিট জেনারেট করবে, এমনি অবস্থায় বার্ন করলে সেম হিট জেনারেট করবে। তাহলে ইন্টারনাল এনার্জি চেঞ্জ হয় না, কিন্তু এর ভেতরে এনথালপি চেঞ্জ হয়েছে। কিভাবে, কেন এনথালপি চেঞ্জ হয়েছে? কারণ একে ছেড়ে দাও, অন্য ফর্মে চলে এলো না। তার মানে এর ভেতরে কিছু একটা ছিল তো, যেটাকে ফিজিক্সে তোমরা পোটেনশিয়াল এনার্জি বলো মেইনলি। এখানে ঠিক পোটেনশিয়াল এনার্জি না, অনেকটা কিন্তু থার্মোডাইনামিক্সের ভাষায় এটাকে বলা হয় প্রেসার ভলিউম ওয়ার্ক। প্রেসার দিয়েছি, ভলিউম ছোট হয়েছে, এর ভেতরে একটা ওয়ার্ক ফাংশন ঢুকে গেছে। এবার যখন একে ছেড়ে দিচ্ছে কাজ করছে তো। তার মানে এর স্টেটের উপর বেস করে এর ভেতরে যে এনার্জি বেড়ে যায়, ইন্টার এনার্জি না, ইন্টার এনার্জি ছাড়াও একটা এনার্জি এক্সট্রা বাইরে থেকে বেড়ে যায়,
যেটাকে ফিজিক্সের টার্মে আমরা পোটেনশিয়াল এনার্জি বলি, বা থার্মোডাইনামিক্সের ভাষায় সেটাকে বলবো প্রেসার ভলিউম ওয়ার্ক, যেটা বেড়ে যায়। ওই বেড়ে যাওয়া আর ইন্টারনাল এনার্জি দুটো মিলিয়ে যেটা হয় দ্যাট ইজ কল্ড এনথালপি। এটা এরকম সলিড স্টেটে অত ভালো বুঝবে না, গ্যাস স্টেটে ভালো করে বুঝবে। দেখো একটা গ্যাস আছে, তো ধরো গ্যাসটা এরকম অবস্থায় আছে, হ্যাঁ, পিস্টন দিয়ে এটাকে চেপে রেখেছি, গ্যাসটাকে পিস্টন দিয়ে চেপে রেখেছি। এবার কি করলাম, চেপে দিয়ে আরো একটু বেশি এক্সট্রা প্রেসার দিলাম, দিয়ে এটাকে একটু ছোট করে দিলাম। বুঝতে পারছো, আগের থেকে একটু ছোট হয়েছে, প্রেসারটা বেশি পড়ছে। তাহলে এদের ভেতরে কি ইন্টারনাল এনার্জি বেড়ে গেল? মানে এই গ্যাসকে পোড়ালে যে হিট জেনারেট করবে, এই গ্যাসকে পোড়ালে কি বেশি হিট জেনারেট করবে? না, একই হিট জেনারেট করবে। ইন্টারনাল এনার্জিটা সেম, বাট এর ভেতরে এনথালপি কিন্তু বেড়ে গেছে। ওই এনথালপিটা কি, ওর সাথে প্রেসার ভলিউম ওয়ার্ক প্লাস করে দিয়েছি, তাই যেটাকে বলছি এনথালপি। তাই থার্মোডাইনামিক্সের ভাষায় আমরা এনথালপি নিয়ে কথা বলবো, এনার্জি নিয়ে না। তাহলে এনার্জি যেহেতু, এনথালপি যেহেতু এনার্জি রিলেটেড ব্যাপার, ভলিউম রিলেটেড ব্যাপার, আমি বলেছি যে প্রপার্টিগুলো ভলিউমের সাথে সাথে চেঞ্জ হয় তাদেরকে কি বলা হয়, এক্সটেন্সিভ না ইন্টেন্সিভ? এক্সটেন্সিভ। তাহলে এক্সটেন্সিভ প্রপার্টি এগেইন এক্সটেন্সিভ প্রপার্টি দুটো প্লাস করে এনথালপি এসছে, ডেল্টা এইচ এনথালপি বা এইচ এনথালপি। তাহলে এটা একটা এক্সটেন্সিভ প্রপার্টি। তাহলে এক্সটেন্সিভ প্রপার্টি আন্ডারে ই পড়ে গেল, এইচ পড়ে গেল, ইন্টেন্সিভ প্রপার্টি পরে আসছে। আচ্ছা, আরেকটা ফর্মুলা দেখো, জি জি হচ্ছে h minus t। হোয়াট ইজ জি? জি হচ্ছে গিভস ফ্রি এনার্জি। এটাও আগে দিনে অ্যাপে পড়িয়েছি, অ্যাপটা দেখবে, পুরোটা মন দিয়ে দেখবে। জিটা হচ্ছে গিভস ফ্রি এনার্জি, জি আই ভি ই এস, গিভস ফ্রি এনার্জি। এটা কার সাথে রিলেটেড? এনথালপির সাথে রিলেটেড, হুইচ ইজ এক্সটেন্সিভ, আর এস এর সাথে রিলেটেড। হোয়াট ইজ এস? এস হচ্ছে এনট্রপি, এটাও অ্যাপে পড়িয়েছি দেখবে, এনট্রপির সাথে রিলেটেড। এনট্রপি কি? এনট্রপি হচ্ছে ডিসঅর্ডারনেস, মানে একটা সিস্টেম কতটা ডিসঅর্ডার হতে পারে সেটাই তার এনট্রপিকে এক্সপ্রেস করে, ডিকটেট করে। এরকম ধরো দুটো গ্যাস রাখা আছে, দুটো গ্যাস ছাড়া একটা গ্যাস আছে আর একটা লিকুইড আছে। এখানে লিকুইড রাখা আছে, আর এটা কিছুক্ষণ পর দেখা গেল ওইটাই কোনো কারণে এটা গ্যাস হয়ে গেল। বলো কার মধ্যে অর্ডারনেস বেশি আছে? অর্ডারড অবস্থায় কি আছে, লিকুইড না গ্যাস? লিকুইড অর্ডারলি সাজানো আছে, আর গ্যাস যেটা আছে সেটা ডিসঅর্ডারনেস। তাহলে ডিসঅর্ডারনেস, একটা সিস্টেমে কতটা ডিসঅর্ডারনেস থাকে দ্যাট ইজ এনট্রপি। এনট্রপি হচ্ছে ডিসঅর্ডারনেস। কথা বুঝে গেছে? তাহলে লিকুইড যেটা আছে সেটা অর্ডারড ডিসঅর্ডারনেস। তাহলে হোয়াট ইজ এনট্রপি? এনট্রপি হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ ডিসঅর্ডারনেস প্রেজেন্ট ইন দ্য সিস্টেম। এনট্রপি এস। ঠিক আছে, আর एग्जांपल দিয়ে বলা যাক, ধরো এখানে 3 moles of H2 আছে, 3 moles of acetone, C2H2 আছে, গ্যাস। একে আমি কোনোভাবে কপার 600 ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া হয়, তো তাতে করে কিনা এটা বেনজিন জেনারেট করে। 3 moles অ্যাসিটোন ছিল, অ্যাসিটিলিন ছিল, 3 moles অ্যাসিটিলিন ছিল, যেটা গ্যাস, পরে সেটা লিকুইড বেনজিন হয়ে গেল আফটার রিঅ্যাকশনস। কোথায় ডিসঅর্ডারনেস বেশি? লেফটে। কারণ লেফটে 3 moles আছে, বেশি মলিকিউলস আছে, বেশি চলাফেরা করছে। এখানে একটাই মলিকিউল আছে, থেমে আছে, লিকুইড স্টেটে আছে, অনেক শান্ত আছে, অর্ডারড আছে। এটাই ডিসঅর্ডারনেস বেশি। তাহলে এর এনট্রপি যদি আমি বলি S1 আর এর এনট্রপি যদি বলি S2, তাহলে এনট্রপি চেঞ্জ কত হচ্ছে? S2 minus S1। কোনটা বড় করলে তোমরা বললে S1 is greater than S2, তার মানে S1 এর আগে তোমার নেগেটিভ সাইন আছে। S1 is greater than S2 তোমরা এই বললে, আবার S1 এর আগে নেগেটিভ সাইন আছে, তাহলে নেগেটিভটা ওভারকাম করে যাচ্ছে পজিটিভকে, তাহলে ডেল্টা S becomes নেগেটিভ। তাহলে এই ধরনের রিঅ্যাকশনে এনট্রপি ডিক্রিজ করে, যে রিঅ্যাকশনে গ্যাসের নাম্বার কমে যায় বা মলিকিউলসের নাম্বার কমে যায়, সেখানে এনট্রপি ডিক্রিজ করে। আর একটা एग्जांपल এখান থেকে দেওয়া যায়, ধরো রয়েছে এখানে PCl5, সেটা থেকে আসছে PCl3 + Cl2 সব গ্যাস। তাহলে কোথায় এনট্রপি বেশি, কোথায় এনট্রপি কম? এনট্রপি বেশি ডান দিকে, কারণ 2 moles আছে, এখানে 1 mole আছে, বেশি ছটফট করছে, ওটা ডিসঅর্ডারনেস বেশি। তাহলে এটাকে যদি আমি S1 বলি, এটাকে যদি S2 বলি, তাহলে আমাদের চেঞ্জ হবে, সেটা হচ্ছে S2 minus S1। কোনটা বড় কোনটা ছোট? S1 বড় না S2 বড়? S2 বড়। তাহলে S2 বড়, S2 এর আগে পজিটিভ সাইন আছে, তাহলে পজিটিভ ওভারকাম করে যাচ্ছে, তাহলে বিকাম পজিটিভ, ডেল্টা S পজিটিভ, মানে এনট্রপি ইনক্রিজ করছে। তাহলে এনট্রপি কি বুঝলে, অ্যামাউন্টের উপর ডিপেন্ড করে, তো
যেখানে অ্যামাউন্ট বেশি তাতে এন্ট্রপি বেশি। এখন তোমরা যে কদিন পড়ছো, লকডাউন সিজন উঠে গেলে আরো বেশি সংখ্যক স্টুডেন্ট আসবে, তাহলে কোথায় এন্ট্রপি বেশি হবে, কোথায় হইচই বেশি হবে? এখন না তখন? তাহলে তখন এন্ট্রপি বেশি থাকবে। তাহলে এন্ট্রপি কার উপর ডিপেন্ড করছে? অ্যামাউন্টের উপর ডিপেন্ড করছে, মাস ভলিউম এদের উপর ডিপেন্ড করছে। তাই জন্য এন্ট্রপিটাও একটা এক্সটেন্সিভ প্রপার্টি। বোঝা গেল কার এক্সটেন্সিভ হয় কার ইন্টেন্সিভ হয়? এবার চলে আসি কনসেন্ট্রেশন। কোল্ড ড্রিঙ্কস খেয়েছো তোমরা সবাই? কোল্ড ড্রিঙ্কস তোমরা একদম খেলে সব এই যে আমাদের সমন্বয় একদম কোল্ড ড্রিঙ্কস খেলো, খেলে রেখে দিল, ও কিন্তু ইশিকা পুরো বোতলটা খেয়ে নিল কোল্ড ড্রিঙ্কসে। দুজনের মধ্যে টেস্টের কি কেউ ডিফারেন্স কিছু পেলে নাকি একই টেস্ট ছিল? তুমি যে কোল্ড ড্রিঙ্কসটা খেয়েছো যে কোম্পানির, আর ও যে খেয়েছো সেম কোম্পানি, তুমি এক ডব খেয়েছো ও বেশি খেয়েছে, টেস্ট কার বেশি লেগেছে? একই টেস্ট। কি করে একই টেস্ট হলো? ও তো বেশি খেয়েছে, ওর তো অ্যামাউন্ট বেশি। তাহলে অ্যামাউন্ট বেশি হচ্ছে তবুও প্রপার্টি চেঞ্জ হচ্ছে না, প্রপার্টির ম্যাগনিটিউড চেঞ্জ হচ্ছে না, তাই না? ও বেশি খেয়েছে কিন্তু ওরও সেম টেস্ট লেগেছে। তাহলে টেস্ট কোথা থেকে আসে? কনসেন্ট্রেশন থেকে আসছে। কনসেন্ট্রেশন থেকে তো আসে টেস্ট। আমি যদি কনসেন্ট্রেশন বাড়িয়ে দিই তাহলে টেস্ট চেঞ্জ হয়ে যাবে না? একটা শরবতের কনসেন্ট্রেশন বাড়িয়ে দিলে টেস্ট চেঞ্জ হবে, জল ঢেলে ডাইলুট করলে টেস্ট চেঞ্জ হবে না? কিন্তু ও যে কোম্পানিটাকে যে সিল ফাইল ছিল সেটাও খেয়েছো, তুমি সেম জিনিস খেয়েছো, তাহলে দুজনের সেম কনসেন্ট্রেট জিনিস খেয়েছো, তবু ওদের টেস্টের চেঞ্জ আসে। আমরা দুজনের কনসেন্ট্রেশন আলাদা ছিল না, একই ছিল। যদি আলাদা থাকতো, যদি জল মিশিয়ে দিতাম, ধরো তুমি যেটুকু খেয়েছো ওর মধ্যে বাকিটা জল মিশিয়ে বড় করে ওকে দিলাম, ওর টেস্ট বাজে লাগতো, কনসেন্ট্রেশন কমে যেত। সেটা বলছি না, আমি সেম জিনিসই বলছি। তাহলে কনসেন্ট্রেশন কিন্তু ম্যাগনিটিউড বাড়ার সাথে সাথে চেঞ্জ হয় না। হলো কি? তাহলে কনসেন্ট্রেশন টার্মটা হচ্ছে ইন্টেন্সিভ প্রপার্টি। বুঝতে পারছো? কি প্রপার্টি? ইন্টেন্সিভ। কারণ এটা মাস বা ভলিউমের উপর ডিপেন্ড করছে না, অ্যামাউন্ট বা ম্যাগনিটিউডের উপর ডিপেন্ড করছে না। ইন্টেন্সিভ প্রপার্টি হচ্ছে কি বললাম এখনই আমরা? কনসেন্ট্রেশন, তাই তো? কনসেন্ট্রেশনকে কি দিয়ে লেখা হয়? মোলারিটি, মোলারিটি, নরমালিটি, পার্সেন্টেজ, মোল ফ্র্যাকশন, অনেক কিছু দিয়ে লেখা হয়। যেটাই বলুক না কেন এক্সামে, তুমি এগুলো সব বলবে ইন্টেন্সিভ প্রপার্টি, এটা কনসেন্ট্রেশন রিলেটেড জিনিস। ক্লিয়ার? ঠিক আছে। টাটা স্টিল বাড়ি বানায়, টাটা স্টিল, জেএসডব্লিউ স্টিল, এগুলো দিয়ে বানায়। তা টাটা স্টিলের আমি একটা রডকে একটুখানি কেটে নিয়েছি, কেটে তার ডেন্সিটি মাপার চেষ্টা করছি। সেই রড থেকে আরেকটু বড় অংশ কেটে ডেন্সিটি মাপার চেষ্টা করছি। ডেন্সিটি কোথায় বেশি আসে? ছোট অংশটাই না বড় অংশটা? আমি যদি ছোট অংশটা জলে দিই আর বড় অংশটা জলে দিই, কোনটা বেশি থাকবে কোনটা ডুবে যাবে এরকম হবে? একই রকম ভাবে হবে কাজ। কেন? দুটোরই ডেন্সিটি সেম, কারণ একই রড থেকে নিয়েছি। তাহলে আমি বড় টুকরো কাটি আর ছোট টুকরো কাটি, ডেন্সিটি কি চেঞ্জ হলো? তাহলে ডেন্সিটি কি প্রপার্টি? এক্সটেন্সিভ না ইন্টেন্সিভ প্রপার্টি? ইন্টেন্সিভ। বুঝা যাচ্ছে? তাহলে ডেন্সিটি ইন্টেন্সিভ প্রপার্টি। আবার মজার ব্যাপার আছে, ডেন্সিটি কোথা থেকে আসে? মাস বাই মাস কিন্তু এক্সটেন্সিভ, ভলিউম এক্সটেন্সিভ, কিন্তু দুটোকে রেশিও করে দিলে ইন্টেন্সিভ হয়ে যায়। এটা এমসিকিউ তে আসে, একটা एग्जांपल দাও যে দুটো এক্সটেন্সিভ প্রপার্টিকে মিলিয়ে কিভাবে ইন্টেন্সিভ করতে পারি, এবার एग्जांपल দাও। বুঝতে পারছো? মনে থাকবে তো? মাস এক্সটেন্সিভ, ইন্টেন্সিভ। আমাকে যদি পড়াও একটা হিট পাওয়া যাবে, হ্যাঁ? যে 100 কেজির লোক তাকে পড়াও, তাকে বেশি হিট পাবে। সরি, দুটো এক্সটেন্সিভ। আমাকে পড়ালে যে হিট পাবে, 100 কেজির একটা লোককে যদি পড়ায়, বেশি হিট পাবো না কম পাবো? বেশি। তাহলে কি হিট মাসের উপর ডিপেন্ড করছে? তো হিট, এনার্জি, এগুলো মাসের উপর ডিপেন্ড করছে, এগুলো সব এক্সটেন্সিভ। বুঝতে পারছো? ঠিক আছে। আচ্ছা, এবার যদি আরেকটা ইস্যু চলে আসে, সারফেস টেনশন। সারফেস টেনশন তোমরা পড়েছো ফিজিক্সে? পড়েছো একটু সারফেস টেনশন? সারফেস টেনশন কিছুই না, একটা লিকুইড যদি থাকে, সেই লিকুইড নিজেদের মধ্যে যদি অ্যাডহেসিভ প্রপার্টি থাকে, মানে ঠিক অ্যাডহেসিভ না, কোহেসিভ প্রপার্টি থাকে লিকুইডের মধ্যে, মানে লিকুইড মলিকুলের সাথে খুব ভালো ফোর্স অফ অ্যাট্রাকশনে আছে, যেমন ওয়াটার, হাইড্রোজেন বন্ডিং করে খুব ভালো, ওদের মধ্যে কোহেসিভ প্রপার্টি আছে, কোহেসিভ বন্ড আছে। এরকম লিকুইডের মধ্যে একটা সারফেস টেনশন দেখা যায়, মানে মনে হয় যেন ওর যে লিকুইডের ওপরের লেয়ারটা, কেন এটা দেখা যায় তার কারণ হচ্ছে, এটা তোমরা গ্যাসিয়াস স্টেটে পড়বে আর গ্যাসিয়াস লিকুইড স্টেটে পড়বে। দেখো ভেতরে যে মলিকুলটা আছে না, তাকে কিন্তু সবাই সেম ভাবে অ্যাট্রাক্ট করছে না, ভেতরের মলিকুলটা কিন্তু নেট কোনো অ্যাট্রাকশন ফোর্স ফিল করছে না, ভেতরে যে মলিকুলটা। কিন্তু এই যে ওপরে যে মলিকুলটা আছে, একদম ওপরের লেয়ারে যে মলিকুলগুলো আছে, তারা কি ওপরের দিকে আর কোনো অ্যাট্রাকশন ফিল করবে? নিচের দিকেই করবে, কারণ ওপরে তার কোনো মলিকুল নেই। একদম সারফেসের কথা বলছি,
সারফেসের মলিকুলগুলো কি আর উপরে কোনো অ্যাট্রাকশন ফিল করবে? নিচে অ্যাট্রাকশন ফিল করবে। কোন দিকে? বুঝতে পারছো? তাহলে টান নিচের দিকে ফিল করছে তো। একটা চাদরকে যদি টান টান করে ধরে রাখো, যে ব্যাপারটা হবে এই উপরের লেয়ার হবে সেরকম ব্যাপার হবে, কারণ টান টান কেস আছে। কিন্তু ভেতরের দিকে সেরকম ব্যাপার নেই। কেন? এর নিচ দিয়ে টানছে, উপর দিকে টানছে, এদিক দিয়ে টানছে, সব দিক দিয়ে টানছে, আলটিমেটলি কোনো পার্টিকুলার ডিরেকশনে টান নেই, কিন্তু নিচের দিকে একটা টান ফিল করছে। তাই জন্য ওপরে যদি কোনো ম্যাটারকে রাখা যায় সেই ম্যাটারটা ফ্লো করে, মানে ভাসতে পারে, ফ্লোট নট ফ্লো, ফ্লোট করে। কেন ফ্লোট করে? কারণ নিচের দিকে একটা টান আছে, দ্যাট ইজ কল্ড সারফেস টেনশন। তাহলে এইখানে আমি একটা গ্লাসের মধ্যে জল রেখেছি, পরে আরেকটা বড় কন্টেনারের ভেতরে এরকমভাবে জল রেখেছি। পিঁপড়ে দেখেছো যখন ভেসে চলে যায়, হেঁটে হেঁটে চলে যায়, কেন চলে যায়? উপরে একটা সারফেস টেনশন ফিল করে। কেন ভাসতে পারে? আমরা কেন সাঁতার কাটতে পারি? সারফেস টেনশন আছে ওয়াটার। কিন্তু অয়েলের মধ্যে দিয়ে দিলে সাঁতার কাটতে পারবো না, কারণ সারফেস টেনশন নেই। যেই মলিকুল নিজেদের মধ্যে অ্যাট্রাকশন নেই তাদের সারফেস টেনশন নেই, যাদের নিজেদের মধ্যে অ্যাট্রাকশন আছে তাদের সারফেস টেনশন আছে। ঠিক আছে? তাহলে এখানে যে মলিকুলগুলো রয়েছে এখানে একটু বেশি জায়গা দিয়ে রয়েছে, মানে একটু বেশি সারফেস এরিয়া আছে। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, পিঁপড়েকে এখান দিয়ে ছেড়ে দিলাম, একটা পিঁপড়ে ছেড়ে দিলাম, সেই হেঁটে সোজা বেরিয়ে গেল, হেঁটে বেরিয়ে গেল। তাহলে এত বড় জায়গা দিয়ে কি পিঁপড়েটা ডুবে যাবে? কথা হচ্ছে সেটা। ছোট কন্টেনারে পিঁপড়ে যেরকম হেঁটে চলে যায়, বা মাকড়সা হেঁটে চলে গেল, বা মশা হেঁটে চলে গেল, বড় কন্টেনার দেখলে কি সে ডুবে যাবে? হেঁটে চলে যাবে। তার মানে এটা কি, সারফেস এরিয়াটা বা সারফেস টেনশনটা সারফেস এরিয়ার উপর ডিপেন্ড করে না। সারফেস এরিয়া যত বাড়িয়ে দাও, সারফেস টেনশন ওই জিনিসের ওই রকমই থাকবে। সেটা আমি একটা ছোট হোমিওপ্যাথি শিশির উপরে সারফেস দেখি, একটা গ্লাসে দেখি, বা একটা বড় বিকারে দেখি, বা বড় একটা মাস্কুলার কিছুতে দেখি, সেখানেও কিন্তু সেম আসে, তাই না? তার মানে সারফেস টেনশনটা হচ্ছে ওর ভেতরের প্রপার্টি, ইনার মানে ইন্টারনাল প্রপার্টি। তাই জন্য এটাকে বলা হয় ইন্টেন্সিভ প্রপার্টি, নিজের প্রপার্টি। এই মাসের উপর ডিপেন্ড করে না, বেশি থাকলে বেশি হবে তা না, কম থাকলে কম হবে তা না, কোয়ালিটি, ভেতরের কোয়ালিটি, কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে। তাহলে এগুলোকে বলা হয় সব ইন্টেন্সিভ প্রপার্টি। তাহলে সারফেস টেনশন যেটা, সেটা ইন্টেন্সিভ প্রপার্টি। তোমাদের বাড়িতে যখন রং হয় দেখবি, রঙের কন্টেনার বলছিলাম, একটা কন্টেনারটাকে ওপর থেকে এরকম ভাবে ঢালু করে রেখেছি, ঠিক আছে? বা কেউ এরকম ভাবে কন্টেনারটাকে এরকম ভাবে ফেলে রেখেছি, দেখবে রংটা যখন পড়ছে না এরকম ভাবে দেখবে এরকম ভাবে লেয়ার হয়ে সেটা বাইরে পড়ে যাওয়ার চেষ্টা করবে। গ্র্যাভিটেশনের জন্য এটা একটু এরকম, এটা একটু এরকম, এটা একটু এরকম। যদি একদম উপর থেকে নিচে ফেলে দাও তাহলে দেখবে এরকম ভাবে নিচের দিকে পড়তে থাকে, একদম ডিরেক্ট পড়ে না, এরকম ভাবে একটা লেয়ার করে করে পড়তে থাকে, ঠিক আছে? উপর থেকে। এটা কেন হচ্ছে? কারণ একটা লেয়ার আরেকটা লেয়ারের সাথে আটকে আছে। কিসের জন্য? নিজেদের সাথে একটা অ্যাট্রাকশন ফোর্স, তাকে বলা হয় কোহেসিভ ফোর্স। একটা লেয়ার আরেকটা লেয়ারের সাথে আটকে থাকে। তাহলে ব্যাপারটা এরকম হচ্ছে, ধরো ভিসকোসিটি, ভিসকোসিটি ধরো এখানে যে দেখছো যে ম্যাটারটা দিয়েছি, এখানে এশিয়ান পেইন্ট দিয়েছি তাই পড়ে যাচ্ছে, কিন্তু জল দিলে কিন্তু আটকে থাকবে না, জল দিলে আটকে থাকবে না, কিন্তু ও কিন্তু কমপ্লিটলি পড়ে যাবে, কারণ ওর মধ্যে অত বেটার অ্যাট্রাকশন ফোর্স নেই, এর মধ্যে যত অ্যাট্রাকশন ফোর্স আছে। তাহলে আমি একটা বড় কন্টেনার থেকে ওটা ঢালি বা ছোট কন্টেনার থেকে ঢালি, ওর যদি কোয়ালিটি নিজেদের মধ্যে আটকে থাকা হয়, তাহলে কিন্তু সে এরিয়ার উপর ডিপেন্ড করবে না, মানে সে ভলিউমের উপর ডিপেন্ড করবে না, সে তার নিজের কোয়ালিটির উপর ডিপেন্ড করবে। তাহলে সারফেস টেনশন, ভিসকোসিটি এগুলো মাসের উপর ডিপেন্ড করে না। মানে আমি এটা বলতে চাইছি, তাহলে আমি একটা চামচে একটা মধু নিলাম, নিয়ে ফেলার চেষ্টা করছি, তাহলে ভিসকোসিটি দেখবো যে ওটা চুয়ে চুয়ে পড়ছে, মানে একদম ডাইরেক্ট পড়ছে না, আটকে 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 পড়ছে। আর যদি তুমি একটা বড় কোনো হাতা থেকেও ঢালো তাহলেও দেখবো ওরকমভাবেই পড়ছে, এই না যে ওটা বেশি আটকে থাকছে, এরকম একই হবে তার যে সমস্ত রকম কোয়ালিটি। তার মানে কি, ওটা এরিয়ার উপর ডিপেন্ড করছে না, ভলিউমের উপর ডিপেন্ড করছে না, মাসের উপর ডিপেন্ড করছে না, ওর কোয়ালিটি নিজস্ব কোয়ালিটি। তাই ভিসকোসিটি, সারফেস টেনশন এগুলো সবই ইন্টেন্সিভ প্রপার্টি, ঠিক আছে? কি ইন্টেন্সিভ প্রপার্টি? এবার হচ্ছে হিট ক্যাপাসিটি। হিট ক্যাপাসিটির নাম শুনেছো? স্পেসিফিক হিট ক্যাপাসিটি, হোয়াট ইজ হিট ক্যাপাসিটি বলো? হিট ক্যাপাসিটি কি? ভেরি গুড, দারুণ বলেছো। ধরো এটা একটা সাবস্টেন্স আছে, এটা একটা লোহার, একটা স্টিল বা লোহার, যাই হোক, একটা বার আছে, একটা বড় আছে। বলো কোনটাকে, কার অ্যাক্টিভিটি বাড়াতে বেশি হিট লাগবে আমার? লেফট না রাইট? লেফট না রাইট?
রাইট, কেন ওর অ্যামাউন্ট বেশি আছে, তাহলে ওর পুরোটাকে হিট বাড়াতে বেশি, আমার হিট দিতে লাগবে মানে টেম্পারেচার বাড়াতে, হিট বাড়াতে না টেম্পারেচার বাড়াতে, মানে এরও আমি 1 ডিগ্রি টেম্পারেচার ইনক্রিজ করবো, এরও 1 ডিগ্রি টেম্পারেচার ইনক্রিজ করবো, মানে এতে হিট বেশি দিতে লাগবে কারণ এর এরিয়া বেশি, এর ভলিউম বেশি, এর মাস বেশি। তাহলে এই যে হিট ক্যাপাসিটি কি ধরনের প্রপার্টি, এক্সটেন্সিভ না ইন্টেন্সিভ? হিট ক্যাপাসিটি কি প্রপার্টি, ইন্টেন্সিভ না এক্সটেন্সিভ? তুমি তো বললে বড়টাতে বেশি হয় ছোটটাতে কম হয়, তাহলে তো ম্যাগনিটিউডের উপর ডিপেন্ড করে, তাহলে কি ধরনের প্রপার্টি হলো? এক্সটেন্সিভ প্রপার্টি। কিন্তু আমি যদি বলি মোলার হিট ক্যাপাসিটি, ভালো করে বলুন, মোলার হিট ক্যাপাসিটি যদি বলি তাহলে তাহলে কি হবে? মানে হচ্ছে 1 মোল কোনো জিনিসকে বাড়াতে, 1 মোল কোনো জিনিসের 1 ডিগ্রি টেম্পারেচার বাড়াতে যে হিট লাগে তাকে বলে মোলার হিট ক্যাপাসিটি। এবার আমি যখন বলছি মোলার হিট ক্যাপাসিটি, তাহলে ফিক্স যে 1 মোল সাবস্টেন্সেরই আমি হিট বাড়াবো। মোলার কথাটার মানে হচ্ছে মাস কিন্তু ফিক্সড হয়ে গেল, তাই না? কনস্ট্যান্ট হয়ে গেল। আমি যদি বলি মোলার হিট ক্যাপাসিটি 1 মোল যদি বলি আয়রন 56, পরের দিনও যদি বলি মোলার হিট ক্যাপাসিটি কত ছিল, 1 মোল আয়রন 56 গ্রাম, তাহলে যেহেতু মাস ফিক্সড হয়ে গেল, তাহলে এটাকে আমি আর এক্সটেন্সিভ প্রপার্টি বলতে পারবো না, ইন্টেন্সিভ প্রপার্টি বলতে। মোলার হিট ক্যাপাসিটি হচ্ছে এই বলতে পারবো না যে মোলার হিট ক্যাপাসিটি এর কত এর কত, মানে এর যদি বলি মোলার হিট ক্যাপাসিটি কত, এর যদি বলি মোলার হিট ক্যাপাসিটি কত, দুটোর দেখে মনে হতে পারে আলাদা জায়গা, কিন্তু মোলার কথাটা বলে দিচ্ছি তো। তার মানে 1 মোলের হিট বাড়াতে কত লাগে, এরও 1 মোলের হিট বাড়াতে কত, মানে এর টেম্পারেচার বাড়াতে কত লাগে হিট, দুটোরই তো 1 মোলের টেম্পারেচার বাড়াতে সেম হিটই লাগবে। তাহলে আমি তো ফিক্স 1 মোল জায়গাটা করে একটু মার্ক করে দিলাম, এর 1 মোল হচ্ছে এখান থেকে এইটুকু, এরও 1 মোল এখান থেকে এইটুকু। আমি এইটুকুর কথা বলছি, দেখাচ্ছি এত বড় একটা বার, কিন্তু মুখে বলে দিচ্ছি এর কি জিজ্ঞেস করছি, বলছি না টোটাল হিট ক্যাপাসিটি, আমি কি বলে দিচ্ছি মোলার হিট ক্যাপাসিটি, মানে 1 মোল এইটুকু অঞ্চলে টেম্পারেচার বাড়াতে কত হিট লাগবে, আর একে বলেছি 1 মোল অঞ্চলের টেম্পারেচার বাড়াতে কত হিট লাগবে, এগুলো হয়ে গেল মোলার হিট ক্যাপাসিটি। বোঝা গেল? তাহলে মোলার হিট ক্যাপাসিটি ফিক্সড, তাহলে এটা কি প্রপার্টি হলো, ইন্টেন্সিভ। তাহলে হিট ক্যাপাসিটি যেটা শুধু হিট ক্যাপাসিটি, এগুলো কোশ্চেন আছে কিন্তু, সেটি হচ্ছে এক্সটেন্সিভ। হিট ক্যাপাসিটি এক্সটেন্সিভ, বা যখন বলছি মোলার হিট ক্যাপাসিটি পুরোটা, তখন সেটা ইন্টেন্সিভ। লজিক বোঝা গেল? এক্সটেন্সিভ ইন্টেন্সিভ প্রপার্টিজ বোঝা গেছে? ভেরি গুড। অনেকগুলো এক্সাম্পল দিয়ে দিলাম, এবার চলে আসি নেক্সট টপিক। সিস্টেমস সারাউন্ডিংস। এটা সিস্টেম, এই সিস্টেমের উপর বাইরে থেকে এটা বাদ দিয়ে বাকি যা আছে সব সারাউন্ডিং, আছে সিস্টেম বাদ দিয়ে বাকি যা আছে সব সারাউন্ডিং। আর সিস্টেমের সারাউন্ডিং কে যদি যোগ করা হয়, আগে কি বলছি অ্যাপে দেখবেন, সিস্টেম প্লাস সারাউন্ডিং